Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ প্রায়োগিক লেখার 3.2 পড়ে কি বুঝলাম। আসলে এখানে কি পড়ে কি বুঝলাম, তাই না? এখানে হচ্ছে তোমাদের দেখো বোর্ড বইয়ে রয়েছে আত্মস্মৃতি আবু জাফর শামসুদ্দিনের লেখা। এইটা পড়ে কি বুঝলাম তা কিন্তু আমাকে এখন অ্যান্সার করতে হবে। এখানে তোমাদের একটা কিন্তু পিআই রয়েছে, এই পিআই তোমাদেরকে মার্কিং করা হবে তুমি ত্রিভুজ না বৃত্ত না চতুর্ভুজ পাবে। তুমি যদি ত্রিভুজ পেতে চাও অবশ্যই তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাচ্ছি সরাসরি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখি তোমরা কারা কারা আমার ইংরেজি ভিডিওগুলো মিস করেছো এখন পর্যন্ত কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাদেরকে সমস্ত ইংরেজি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটি সুন্দর ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, আমরা গল্পটি অল্প একটু পড়ে নিই, না হলে কিন্তু আসলে মূল জায়গায় আমরা গিয়ে বুঝতে পারবো না। আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে। বাংলাদেশ চিরহরিতের দেশ, তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতাপাতার মধ্যে কোথায় যেন আলাদা বৈশিষ্ট্য আছে। তার মানে এখানে কবি বলতে যাচ্ছেন যে গোটা বাংলাদেশটাই তো চিরহরিত সবুজ, তাই না? তারপরেও মনে হয় আমার গ্রামটা অতিরিক্ত সবুজ। ভাওয়াল পরগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোট দ্বীপ। পশ্চিম অংশেই আমাদের ভিটে বাড়ি। তার মানে দেখো ওই যে ছোট দ্বীপটা যে ভাগ হয়ে যায় সেখানেই কিন্তু লেখকের ভিটে বাড়ি। গ্রামের পশ্চিমে বিশাল মাঠ বর্ষায় বিরাট বেলাই বিলের সঙ্গে মিশে যায়। তার মানে যে বড় মাঠটা রয়েছে সেটা বেলাই বিলের সঙ্গে কী হয়, মিশে যায়, অর্থাৎ পানিতে ঢেকে যায়। বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় হাওর, শীতকালে বড় ধান হয়। মাঠে সর্বত্র বৈশাখ মাসে কয়েক বছর আগেও কালা আমন, ধলা আমন, খামার বাজাল, কার্তিক শাইল প্রভৃতি ধান ছিটিয়ে বোনা হতো। পানি বৃদ্ধি পায়, ছিটিয়ে বোনা ধান গাছগুলো লম্বা হয়। আষাঢ় মাসে বন্যার জলের সঙ্গে প্রবেশ করে শৈল, গজাল, বোয়াল, রুই, কাতল প্রভৃতি মাছ। দেখছো, কোচ, জুইতা প্রভৃতি অস্ত্র হাতে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ। গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝে মাঝে রোদের ঝিলিক, পন্দা ও ডিঙ্গি নৌকায় মাঠ ছেয়ে যায়। কাঁচা ধানের সবুজ শীষ নাড়িয়ে মাছ দৌড়ায়। কোচ জুইতার ঘাইয়ে বিদ্ধ করে শিকারি। অনেক বড় একটা গল্প। দেখো গল্পটা তোমরা নিঃসন্দেহে নিজে পড়ে নিতে পারবে। পড়লে বুঝতে পারবে, অনেক সাদামাটা ভাষায় একটা লেখা গল্প। ওকে, এই গল্পটা তোমরা যদি পড়ে নাও তারপরে তোমার জন্য কিন্তু এই উত্তরগুলো করা অনেক সহজ হবে। দেখো অনেক বড় একটা গল্প। তাহলে আমরা এই দিকে এসে এখন যে প্রশ্নগুলো পাবো সেই প্রশ্নগুলোর উত্তর করে দিব। তোমরা আগে গল্পটা পড়বে, রিডিং পড়বে, তারপরেই সেই উত্তরগুলো এখান থেকে নেয়ার চেষ্টা করবে, তাহলে তুমি অনেক ভালো বুঝতে পারবে। ক্লিয়ার? এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায়, তাই না? তার মানে তুমি রচনাটা যদি না পড়ো তাহলে কোন সময় তথ্য পাওয়া যায় সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না। আমি তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছি, ঠিক আছে? কিন্তু তুমি পড়লে তোমার জন্য এটা কি মেমোরাইজ করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, দেখো আবু জাফর শামসুদ্দিনের লেখা আত্মস্মৃতি রচনাটিতে 19 শতকের মাঝামাঝি সময় হতে 20 শতকের প্রথম 3 দশকের তথ্য পাওয়া যায়। ওকে, মূল উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে। আত্মস্মৃতি রচনাটি মূলত লেখকের বাল্যকালের তথ্য সংবলিত রচনা। আর এই রচনাটিতে 1911 সালের আগে ও পরে অনেক তথ্য পাওয়া যায়। এত বিস্তারিত না লিখলেও পারবে, তুমি চাইলে এই পর্যন্ত লিখে শেষ করতে পারো, ব্যাপার না। তো একটু বেশি লিখতে পারলে তো ভালো। এবার দেখো খ নম্বর প্রশ্ন, গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? দেখো উত্তরটি আমি সুন্দর করে সাজিয়েছি। আত্মস্মৃতি রচনাটিতে লেখক নিজের গ্রাম সম্পর্কে এক গভীর অনুভূতি প্রকাশ করেছেন। তার বর্ণনায় গ্রামের প্রতি এক তীব্র আকর্ষণের ছাপ স্পষ্ট। এই রচনাটিতে লেখকের গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ছেলেবেলার তথ্য উল্লেখ করা হয়েছে। ভাওয়াল পরগনার বর্ষাকালের অসাধারণ বর্ণনা করেছেন লেখক এখানে। প্লাবিত মাঠের মাঝে ভেসে থাকা গ্রামগুলোকে লেখকের মনে হতো দ্বীপের মতো। সবুজ ধানের শীষ আর আম, জাম, কাঁঠাল গাছ ঘেরা চিরহরিত পল্লী লেখককে সবসময় আকর্ষণ করত। গ্রামের ছেলেদের সাথে বিলে সাঁতার কাটা, মাছ ধরা আর দাদির মুখে গ্রামীণ গল্প শোনা ছিল লেখকের প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো সুন্দর করে বানায় উপস্থাপন করার চেষ্টা করবে। আর এগুলো বড় কথা হচ্ছে তুমি লিখে নিয়ে গিয়ে দেখে থেকে উপস্থাপন করবে, মুখস্থ করার কোনো কাজ এখানে একদমই নেই। এবারে দেখবো আমরা গ নাম্বার, অর্থাৎ শেষ প্রশ্ন। এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। দেখো আত্মস্মৃতি রচনাটিতে সামাজিক রাজনৈতিক অনেক তথ্য উপস্থাপন করা হয়েছে।
তত্ত্ব উপস্থাপনের ক্ষেত্রে লেখকের দৃষ্টিভঙ্গি কিছু ক্ষেত্রে নিরপেক্ষ এবং কিছু ক্ষেত্রে পক্ষপাতমূলক ছিল। কারণ দেখো, কারণগুলো বলবো, আমরা লাইনগুলো উল্লেখ করি, গল্প থেকে লাইন নিয়ে কিন্তু কারণগুলো বলতে হবে। ওকে, এটা তোমরা আগের গল্পগুলোতে পড়েছি এবং পরের গল্পগুলোতেও পড়বা একই সিস্টেমে। শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নিহিত এলাকা ঘেরাও করে তোপ দাগা হয়, এর ফলে নাকি প্রায় 5,000 লোক মারা যায়। দেখো, এটা কিন্তু আমি ঊর্ধ্বকমা দিয়ে রেখেছি। হ্যাঁ, এটা সরাসরি আমাদের কিন্তু ওই গল্প থেকে কোট করা। ওকে, রচনাটিতে উল্লেখিত এই তথ্যটি পক্ষপাতমূলক। লেখক তৎকালীন আশপাশের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই তথ্যটি উপস্থাপন করেছেন। মৃত লোকের সংখ্যা নিখুঁত নয়, বরং এটি কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। আরেকটা দেখো কোট করেছি, মৌলভী মুন্সিরা ছিলেন ইংরেজের বিশেষ লক্ষ্য, ওদের পেলেই ফাঁসি কাস্টে ঝুলানো হতো। লেখকের উপস্থাপিত এই তথ্যটিও পক্ষপাতমূলক, কারণ লেখক মুসলিম সম্প্রদায়ের হওয়ায় মুসলিম সম্প্রদায়ের প্রতি হওয়া অন্যায় অত্যাচারকে লেখক পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিতে দেখে থাকতে পারেন। সে সময় মৌলভী মুন্সি ছাড়াও হিন্দু ও অন্য ধর্মের মুন্সিদের ফাঁসি দেওয়া হয়েছিল। এবার দেখো আরেকটা কোট করেছি, তৎকালে হিন্দু মুসলিম নির্বিশেষে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের অধিকাংশই চটি জুতা ব্যবহার করতেন। ওকে, এইখানে ঊর্ধ্বকমা দিতে হবে। এই তথ্যটি নিরপেক্ষ, কারণ লেখক নিজ চোখে দেখে যে বিষয়টি উপলব্ধি করেছেন যা তার এখানে উঠেছে। আবার দেখো আরেকটা রয়েছে, এটা হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ চাষি পরিবারের মহিলাদের একমাত্র পরিচ্ছদ ছিল পেঁচিয়ে পড়া একটি শাড়ি। হ্যাঁ, এই তত্ত্বটিও নিরপেক্ষ মনে হয়েছে। ওই সময়ের সাধারণ চাষি পরিবারের নারীরা শাড়ি পরত। আরও একটা দেখো দিয়েছি আমি, তোমরা চাইলে এখান থেকে এরকম আরও অনেকগুলো উপস্থাপন করতে পারবে। হ্যাঁ, রুহুইনা গাছের বিচি থেকে সংগৃহীত তেলের প্রদীপ সম্পর্কিত তথ্যটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে লেখা, কারণ লেখক সে সময়ে যে প্রদীপ দেখেছেন তারই বর্ণনা করেছেন। দেখো, এখানে আরও অনেক আছে, তোমরা চাইলে এগুলো উপস্থাপন নাও করতে পারো, 2-3টা উপস্থাপন করলেও হয়ে যাবে। সমাজে পুঁথি পড়ুয়াদের বিশেষ সম্মান ছিল, এটি কিন্তু আমরা গল্প থেকে নিয়েছি এবং সেই সময়কার এটা কিন্তু আসলে সঠিক তথ্য, তাই না? তাই আমরা বলতে পারি এটা নিরপেক্ষ তথ্য। ওই সময় যারা পুঁথি পড়তেন তাদেরকে মানুষ সম্মান করতেন। আগেকার সময়ে মানুষজন পুঁথি শোনার জন্য বটতলায় বসতেন বা বাঁশঝাড়ের তলে বসতেন, অনেকগুলো লোক একসঙ্গে হতেন। হ্যাঁ, হওয়ার পরে যে পুঁথি পড়তে পারতো সে পুঁথি জোরে জোরে পড়তো, আর বাকি সবাই বসে বসে সেগুলো এনজয় করতো, উপভোগ করতো, শুনতো, তাই না? এইগুলো কিন্তু নিরপেক্ষ তথ্য। হ্যাঁ, পুঁথি ছিল বিনোদনের অন্যতম একটি মাধ্যম। হ্যাঁ, তাই যারা পুঁথি পড়তে পারতো তাদের সম্মান করা হতো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখবা যে তথ্যগুলো হচ্ছে ফিক্সড, যেমন 5-6 হাজার মানুষের গল্প, হ্যাঁ, তারপর হচ্ছে ধর্ম বিষয়ক কোট, এগুলো কিন্তু কখনো নিরপেক্ষ হয় না, এগুলো পক্ষপাতমূলক হয়। যদি এখানে লেখক হিন্দু হতেন তখন কিন্তু হিন্দুদেরকে একটু বেশি হাইলাইট করার চেষ্টা করতেন। ওকে, তারপরে পক্ষপাতমূলক কোনগুলো হবে? যেগুলোতে ধর্মের বিষয় আসবে, যেগুলোতে সংখ্যার বিষয় আসবে, মানে যে সংখ্যাগুলোর স্পষ্ট প্রমাণ নাই, পত্রপত্রিকার তথ্য নেই, আইডিয়াতে বলে দিচ্ছে যে 5,000 লোক প্রায় মারা গিয়েছিল। আসলে 5,000টা তো ফিক্সড না, সেটা 5,001 হতে পারে, আবার 4,999ও হতে পারে। তাহলে ওটাকে কিন্তু আমরা পক্ষপাতমূলকই বলবো। ক্লিয়ার? তো তাহলে তোমরা এইগুলো যে কোনো গল্প পড়ে যদি উপস্থাপন করতে শিখে যাও তাহলেই হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ইংরেজি ক্লাসগুলো দেখোনি, আমি মূলত ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি ক্লাসগুলো যারা দেখোনি, অনেক মিস করেছো, ইংরেজি ক্লাসগুলো দেখো। আশা করছি তোমাদের মন জয় করতে পারবে আমার প্রতিটি ক্লাস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।